আপনাদেরকে আমার এভরিডে লাইফের একটুখানি ক্লিপস দেখাই। হ্যাঁ, এখন আমি ট্রেনে আছি। আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে আপনাকে দেখাচ্ছি যে এখানকার অবস্থাটা কেমন। হ্যাঁ, তো নর্মালি আমার দিন শুরু হয় কোনো একটা বই নিয়ে, যেটা হচ্ছে আমি ট্রেনে পড়ে শেষ করি। এই যে এইভাবে একটা বই নিয়ে বসি, সাথে একটা কফি থাকে এবং বইয়ের সাথে আমি অলওয়েজ মার্কার রাখি, পেন্সিলও রাখি। আজকে পেন্সিল বাইর করে নেই, কারণ হচ্ছে যে কখন কোন লাইনটা দরকার হয়, কোন নোটটা নিতে হয় আমি তো জানি না। সো যখন বই বের করি সাথে সাথে মার্কার এবং পেন্সিলও বের হয়। আজকে বের হয় না যদিও, বুকমার্ক থাকে। তারপরে হচ্ছে যেটা করি সেটা হচ্ছে যে এই যে এখানে জুতাটা খুলে রেখে দিই, খুলে একদম পুরা হাঁটু টাটু গেড়ে বসে, মানে মনে হয় যেন খুব আরামায়েশ করে মানুষজন যখন বই পড়তে বসে না, তখন যেভাবে বসে আমার অবস্থা দেখেন। আমি ঠিক এইভাবে বসি এবং এটা আমার সপ্তাহে 5 দিনই আমাকে হচ্ছে এই জার্নিটা করতে হয়, যেটা হচ্ছে আধ ঘন্টারও বেশি সময়। হ্যাঁ, তো আমি হচ্ছে এই যে ট্রেনে, বাইরে সব কিছু একটু কুমুট অন্ধকার অন্ধকার দেখাচ্ছে আজকে। হ্যাঁ, বেশ সুন্দর একটা জার্নি। এবং এই হচ্ছে আমার এনভায়রনমেন্ট। আমার বেশিরভাগ বই হচ্ছে আসলে ট্রেন এবং বাসে শেষ করা হয়, মানে রাস্তাঘাটে। তো আমি এই মুহূর্তে যে বইটা পড়ছি সেটার নাম হচ্ছে কাইজেন, এবং এই বইটা আমি একেবারে শেষের দিকে আছে। আপনি যদি দেখেন তাহলে হচ্ছে যে এই যে বুকমার্ক, আর হচ্ছে 15 থেকে 20 পাতা পড়লে হচ্ছে আমার বইটা শেষ হয়ে যাবে। কাইজেন নিয়ে আজকে আমি কথা বলবো না, কাইজেনের নিয়ে পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে আমি যেই বইটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দ্য 40 রুলস অফ লাভ। এটা হচ্ছে এলিফ শফাকের লেখা একটা বই এবং এটা খুবই বিখ্যাত একটা বই। প্রথমবারের মতো যদি আপনি বইটার নাম শুনেন যে দ্য 40 রুলস অফ লাভ, তাহলে বেশিরভাগ মানুষের মতো আপনিও ভাবতে পারেন যে এটা বোধহয় কোনো একটা রোম্যান্টিক নভেল হবে। দ্য 40 রুলস অফ লাভ, একটা রোম্যান্টিক একটা ভাইব আসে, তাই না? যদি ব্যাপারটা এরকম হয়, আপনি এভাবে চিন্তা করে থাকেন, তাহলে হচ্ছে আপনি বেশিরভাগের দলে আছেন এবং আপনি, আমি, আমরা সবাই ভুল। আমার কাছে মনে হয়েছিল এটা কোনো রোমান্টিক কোনো একটা নোভেল হবে, কিন্তু এটা আসলে রোমান্টিসিজমের ধারে কাছেও নাই। হ্যাঁ, এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। বইয়ের নাম শুনে আপনার যা মনে হবে, বইটা মোটেও তা না। হ্যাঁ, তাহলে বইটা কি নিয়ে? বইটা মূলত হচ্ছে, হ্যাঁ, লাভ, বাট ইটস স্পিরিচুয়াল লাভ। ওকে, নট নট রিলিজিয়ন, স্পিরিচুয়ালিটি। ওকে, তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো এলিফ শাফাকের লেখা দ্য 40 রুলস অফ লাভ নিয়ে, যেখানে আমি আপনাদেরকে বলবো যে এই বইয়ের আসলে সারমর্মটা কি, এই বইটা কি নিয়ে লেখা হয়েছে, এই বইটা পড়লে আপনি কি জানতে পারবেন, এবং আমি এই বইটা আপনাকে রেকমেন্ড করছি কিনা, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি। হ্যাঁ, তো এই বইটা এলিফ শাফাকের আমার মনে হয় সবচেয়ে বিখ্যাত বই হচ্ছে এটা, দ্য 40 রুলস অফ লাভ। এবং এই এলিফ শাফাক হচ্ছে একজন টার্কিশ ব্রিটিশ অথর। হ্যাঁ, এবং উনি এই বইটাতে দ্য 40 রুলস অফ লাভের মধ্যে একটা ম্যাজিক ঘটিয়ে দিয়েছে। মানে উনি পুরা দুইটা স্টোরি, তাও আবার দুইটা সেঞ্চুরির দুইটা স্টোরিকে প্যারালালি বলে গেছে। একটা হচ্ছে যে 21st সেঞ্চুরির গল্প, আর একটা হচ্ছে যে 13th সেঞ্চুরির গল্প। বইটা শুরু হয় এলা নামক এক ভদ্র মহিলাকে দিয়ে, যার বয়স হচ্ছে 40 বছর, যার 3টা বাচ্চা আছে এবং যার হাজবেন্ড আছে খুবই লাভিং হাজবেন্ড, খুবই রিচ হাজবেন্ড। মানে বাইরে থেকে যদি আপনি এলার দিকে তাকান তাহলে আপনার কাছে মনে হতে পারে যে এলা থাকে না খুবই সুখী পরিবারের কেউ একজন, ওরকমটা আপনার মনে হতে পারে, কিন্তু ভেতর থেকে দেখলে সেটা আপনি পরে দেখবেন আসলে ব্যাপারটা কি। তো এই এলাকে দিয়ে শুরু হয় এবং এর মাঝে আপনাকে এই রাইটার 13th সেঞ্চুরিতে নিয়ে যাবে, তাও আবার বিখ্যাত পোয়েট জালালউদ্দিন রুমির গল্পে নিয়ে যাবে। আপনারা হয়তো বা অনেকেই রুমিকে চেনেন, রুমির কবিতা পড়েছেন। এখন রুমিকে আমরা যারা চিনি, আমরা সবাই হচ্ছে একজন কবি হিসেবে চিনি, কিন্তু উনি কিন্তু কবি ছিলেন না, উনি ছিলেন একজন মাওলানা। উনি বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন স্পিরিচুয়াল, নট স্পিরিচুয়াল, মেনলি রিলিজিয়াস, হ্যাঁ, স্পিচ দিত। তো সেখান থেকে একজন মাওলানা কিভাবে একজন কবি হয়ে উঠলেন, হ্যাঁ, কার ইনফ্লুয়েন্সে তিনি কবি হলেন, ওই গল্পটা আপনাকে হচ্ছে ওই যে 13th সেঞ্চুরির রুমির গল্প, রুমির জীবন দেখানো হবে আপনাকে একদিক থেকে। আরেক দিক থেকে আপনাকে এই এলা, যার কথা বললাম 21st সেঞ্চুরির মিডল এজ ওমেন, তার গল্প শোনানো হবে। আপনি যখন বইটা পড়া শুরু করবেন তখন আপনাকে দেখাবে যে এলার যে পার্সোনালিটি, সেটা আপনাকে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার দেখানো হবে। এলা হচ্ছে যে এরকম একজন মানুষ যে হচ্ছে যে খুবই লজিক্যাল। সে যখন চিন্তা করে সে একেবারে স্ট্রেট লাইক অ্যান অ্যারো। শি থিংস উইথ হার হেড, নট উইথ হার হার্ট। হ্যাঁ,
আপনি একটা কনভারসেশনের মধ্যে দেখতে পাবেন যে সে বলে একটা ডায়লগ দিয়ে খুব চমৎকার, যে মেয়েরা তাকে বিয়ে করে না যে তাকে ভালোবাসে, মেয়েরা তাকে বিয়ে করে যে হচ্ছে একজন রেসপন্সিবল হাজব্যান্ড হবে, একজন লাভিং ফাদার হবে। হ্যাঁ, মানে হচ্ছে যে আপনি হচ্ছে সিকিউরিটি খুঁজবেন যখন আপনি বিয়ে করতে যাবেন, ভালোবাসা আপনি খুঁজবেন না। এরকম কঠিন নির্মম কিছু সত্য, মানে লজিক্যাল, হ্যাঁ, কথাবার্তা দিয়ে সে হচ্ছে তার ক্যারেক্টারটা আপনাকে দেখানো হবে। সে খুবই লজিক্যাল একজন মানুষ, এভাবে শুরু হয়। এবং সে হাউস ওয়াইফ থাকে, তার 3টা বাচ্চা থাকে, কিন্তু একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে সে একটা লিটারালি এজেন্সিতে একটা জব নেয়। হ্যাঁ, এবং ওইখান থেকে তাকে একটা ম্যানুস্ক্রিপ্ট পাঠানো হয়। ওই ম্যানুস্ক্রিপ্টটার নাম থাকে হচ্ছে সুইট ব্লাসফেমি। আর এই যে ম্যানুস্ক্রিপ্টটা, এইটা লেখে যিনি, তার নাম হচ্ছে যে আজি জাহারা, এ জি জাহারা বা আজিজ জাহারা। হ্যাঁ, তো এই যে ম্যানুস্ক্রিপ্টটা, এটা যখন এলা পড়া শুরু করে, তখন ওই ম্যানুস্ক্রিপ্টটাই হচ্ছে যে রুমির গল্প। এখন এখানে একটা খুব মজার ব্যাপার আপনি দেখবেন, যে এলা যখন ওই বইটা পড়ছে, তখন আলটিমেটলি আপনি কিন্তু ওই বইটা পড়ছেন, সুইট ব্লাসফেমি যে বইটা। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আপনি এদিক থেকে এলাকে দেখছেন, ওই দিক থেকে ও যে বইটা পড়ছে সেটাও আপনি পড়ছেন। মানে একটা বইয়ের ভিতরে 2টা বই ঢুকিয়ে দিয়েছে লেখক। এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং এই যে সুইট ব্লাসফেমি, এটা দেখবেন আপনি রুমিকে দিয়ে, নো, শামস অফ তাবরিজ এর নাম হয়তো আপনি প্রথমবার শুনেছেন, কিন্তু আজকে যে রুমিকে আমরা চিনি, সেই রুমের, সেই পোয়েট রুমের, এই পোয়েট হয়ে ওঠার পেছনে, হ্যাঁ, সবচেয়ে বড় ইনফ্লুয়েন্স যার ছিল, তার নাম হচ্ছে শামস অফ তাবরিজ। কিভাবে শামস অফ তাবরিজের সাথে রুমির দেখা হয়, এবং রুমি খুবই বিখ্যাত থাকে তখনও মাওলানা হিসেবে। এবং যখন শামস অফ তাবরিজ যখন রুমির জীবনে যখন সংযুক্ত হয়, হ্যাঁ, তখন তার ইনফ্লুয়েন্সে রুমি কেমন করে বদলাতে শুরু করে, এবং এই বদলে যাওয়ার কারণে তিনি কিন্তু খুবই বিখ্যাত থাকে। সেই 1300 সেঞ্চুরিতেই তিনি খুবই বিখ্যাত থাকে। কিন্তু এই বদলাতে শুরু করার পরে, হ্যাঁ, তখন তার আশপাশে তার যে ফেমটা ছিল, হ্যাঁ, সেটার উপর কেমন প্রভাব পড়ে। হ্যাঁ, এই যে ব্যাপারটা, হ্যাঁ, এদিক থেকে আপনি সুইট ব্লাসফেমি পড়ছেন এলার সাথে, ওই দিক থেকে আপনি এলাকেও দেখছেন। এবং খুব মজার একটা কাহিনী ঘটে। এলা যখন এই বইটা পড়তে শুরু করে, সুইট ব্লাসফেমি, তখন হচ্ছে যে এলা লিটারেলি ওই রাইটারের, যিনি বইটা লিখেছেন, তার প্রেমে পড়ে যায়। হ্যাঁ, এবং আম, মোটামুটি তাদের সাথে যোগাযোগ হয়, এবং এদিকে একটা গল্প চলতে থাকে, ওইদিকে সুইট ব্লাসফেমি সেই 1300 সেঞ্চুরির গল্প চলতে থাকে। 2টা গল্পকে প্যারালালি এত সুন্দর করে এলিফ শাফাক লিখেছে, যেটা মানে অবিশ্বাস্য রকম। আর এই বইটার আরেকটা জিনিস আপনাকে খুবই মুগ্ধ করবে, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার এই বইতে সেলফ ন্যারেটিভ ক্যারেক্টার। যেমন ধরেন, আমার গল্প কখনো আরেকজন আপনাকে বলবে না, আমার গল্প আমি বলবো আপনাকে। যেমন ধরেন, মাওলানা রুমি যখন কথা বলছে, তখন মাওলানা রুমি, হ্যাঁ, নিজের কথা বলছে। শামস অফ তাবরিজ যখন কথা বলছে, তখন সে নিজের কথা বলছে, নিজে এক্সপ্লেন করছে, সেলফ এক্সপ্লেনেটরি, সেলফ ন্যারেটিভ। এই জিনিসটা আপনার কাছে খুবই ভালো লাগবে। এবং এই বইটার মধ্যে বিভিন্ন ক্যারেক্টার, মানে আমার মনে হয় 30 to 40 ক্যারেক্টার্স অ্যাট লিস্ট। হ্যাঁ, এবং মেন ক্যারেক্টার্স তো আপনি বুঝতেই পারছেন, এখানে আলা আছে, শামস অফ তাবরিজ আছে, তারপর হচ্ছে যে রুমি তো অবশ্যই মেন ক্যারেক্টার। এর পাশাপাশি যে সাইড ক্যারেক্টারগুলো আসে, টু বি অনেস্ট, আমার কাছে মেইন ক্যারেক্টারগুলোর চেয়ে কয়েকটা সাইড ক্যারেক্টার, ইনফ্যাক্ট ওখানে একটা সাইড ক্যারেক্টার ছিল যার নাম হচ্ছে যে ডেজার্ট রোজ। ও হচ্ছে একজন প্রস্টিটিউট থাকে, এবং একজন ড্রাঙ্ককে দেখানো হয়, যাকে বলা হয় যে সুলাইমান দ্য ড্রাঙ্ক। হ্যাঁ, এই আরেকটা মেয়েকে দেখানো হয়, খুব কম বয়স থেকে ওর সাথে পরিচয় করানো হয় আপনাকে, বা করাবে। ওর নাম হচ্ছে কিমিয়া। এই 3টা ক্যারেক্টারই হচ্ছে সাইড ক্যারেক্টার, এরা মেইন ক্যারেক্টার না। কিন্তু আমার কাছে মনে হয় মেইন ক্যারেক্টারগুলোর চেয়েও এই সাইড ক্যারেক্টারগুলো, স্পেশালি ডেজার্ট রোজ যে প্রস্টিটিউটের কথা বললাম, ওর গল্প, ও আপনাকে সবচেয়ে বেশি পরিমাণ ছুঁয়ে যাবে। হ্যাঁ, ডেজার্ট রোজ কিভাবে ডেজার্ট রোজ হয়ে উঠলো, কিভাবে সে এই যে তার একটা সম্ভ্রান্ত পরিবার থেকে, একটা সচ্ছল পরিবার থেকে কিভাবে সে ব্রথালে চলে আসলো। হ্যাঁ, তার ফ্যামিলি, তার মা যখন একসাথে 3টা বাচ্চা কনসিভ করে, তখন ওই ডেলিভারির গল্পটা যখন বলা শুরু হবে, হোলি ক্র্যাপ, ইউ উইল বি স্টপড লাইক হোয়াটস গোয়িং অন, হোয়াটস হ্যাপেনিং।
Elif Shafak has a way of writing. She knows how to paint with words. You can paint with words. There are two ways to paint with words. One is speaking and the other one is writing. Writing is the hardest one, and Elif Shafak knows how to write, how to paint with words. When she is writing, she is actually painting. And it's not like some black and white scratch. No. It's colorful painting. I mean, আমার এটা প্রথম এলিফ শাফাকের পড়া বই ছিল, কিন্তু আমার কাছে এটা খুবই অবাক লেগেছে যে 1300 সেঞ্চুরির একটা গল্প হিস্ট্রি খাওয়াচ্ছে আমাকে এবং আমি দিব্যি খাচ্ছি। কারণ উনি জানে কিভাবে একটা গল্প বলতে হয়। উনি যে উপমাগুলো এই বইতে ব্যবহার করেছে, যে ডায়লগগুলো আপনাকে দিয়েছে, আপনি জাস্ট মুগ্ধ হবেন। হ্যাঁ, মানে বিভিন্ন রকম সুন্দর সুন্দর, মানে আমি বলবো যে অলঙ্কৃত করা হয়েছে। যেমন একটা ডায়লগ বলে, আমার বেশ কিছু পছন্দের ডায়লগ আছে এই বইয়ে। একটা ডায়লগ ছিল এরকম যে ডোন্ট গো উইথ দ্য ফ্লো। আমরা সবসময় বলি না গো উইথ দ্য ফ্লো, গো উইথ দ্য ফ্লো, আমরা সবসময় এটার সাথে পরিচিত। তো এলিফ শাফাক একটা জায়গায় বলছিলেন যে ডোন্ট গো উইথ দ্য ফ্লো, বি দ্য ফ্লো। হ্যাঁ, আমার কাছে খুবই ভালো লেগেছিল এই ডায়লগটা। তারপরে আরেকটা ডায়লগ ছিল এরকম যে লাভ ক্যান নট বি এক্সপ্লেইনড, ইট হ্যাজ টু বি এক্সপেরিয়েন্সড। মানে এই কথাটা আমি কয়েকবার করে, মানে আমার কাছে খুবই ভালো লেগেছে যে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, লাভ ক্যান নট বি এক্সপ্লেইনড, ইট হ্যাজ টু বি এক্সপেরিয়েন্সড। সুন্দর না? এরকম মানে অস্থির অস্থির কিছু ডায়লগ, কিছু উক্তি আপনি এই বইতে পাবেন। এবং যে ক্যারেক্টারগুলো আছে এখানে, বিশেষ করে সাইড ক্যারেক্টারগুলো আমি বলবো, মানে অস্থির রকম একটা বই। মানে শি জাস্ট পেইন্টেড উইথ ওয়ার্ডস ইন দিস বুক। আমি এই বইটা নিয়ে কথা বলার জন্য আমি মানে আমার মনে হয় শত শত রিকোয়েস্ট পেয়েছিলাম। সর্বোচ্চ পরিমাণ রিকোয়েস্ট আসছে দ্য 40 রুলস অফ লাভ নিয়ে কথা বলার জন্য। এবং আমি নর্মালি ফিকশন পড়ি না, আগে অনেক পড়তাম, ছোটবেলায় ফিকশনই পড়তাম। বড় হওয়ার পরে আমি নন ফিকশনে আসছি এবং ইদানিং আমি ফিকশন খুব একটা পড়ি না। কিন্তু এই বইটা নিয়ে এত মানুষ রিকোয়েস্ট করেছে যে আমি একটা মানে কি আছে এই বইটা দেখার জন্যই পড়া শুরু করেছিলাম। এবং আমাকে যখন এলিফ শাফাক একসাথে এই 21st সেঞ্চুরি এবং একসাথে হচ্ছে যে 13th সেঞ্চুরি, তাও আবার স্পিরিচুয়ালিটি গিলানো হচ্ছিল এবং এমনভাবে সে গল্পগুলো বলছিল, এবং আমি 350 পৃষ্ঠার বই, আরো পিচ্ছি পিচ্ছি ফন্ট, আমি যখন মানে পুরোটাই আমার কাছে মনে হচ্ছে যেন শি নোজ হাউ টু টেল এ স্টোরি। ইউ নো, there are stories, beautiful stories, and people just spoil it because they don't know how to tell a story. This lady here, Elif Shafak, she knows how to tell a story. এবং আমি এতটা ইমপ্রেসড হয়েছিলাম তার লেখার যে ব্যাপারটা, যে মানে যে স্টাইলটা, সেটা দেখে যে আমার কাছে মনে হচ্ছিল সে কিভাবে এত বোল্ডলি এরকম একটা ব্যাপার সে কিভাবে টাচ করে, কিভাবে প্রেজেন্ট করার সাহস করে। আমি তার নাম ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেছিলাম যে সে কি বা কে, তার আরো কিছু স্পিচ আমি শুনেছিলাম। এবং পরে আমি দেখলাম যে এই ভদ্র মহিলার একটা পিএইচডি ডিগ্রি আছে পলিটিক্যাল সায়েন্সে। হ্যাঁ, তখন আমি বুঝেছিলাম আর কি যে কি করে উনি সেই 1300 সেঞ্চুরির স্পিরিচুয়ালিটি আমাকে গিলাচ্ছিল। এটা যদি অন্য কেউ লিখতো তাহলে হয়তো বা আপনি বোর্ড হতেন, কিন্তু এলিফ শাফাক এমনভাবে বইটা লিখেছে যে আমার কাছে মনে হয় না যে কেউই বোর হবে। যারা বই পড়তে পছন্দ করেন, যারা বিভিন্ন জিনিস নিয়ে মানে যারা পড়তে ভালোবাসেন, তাদের জন্য এটা একটা চমৎকার বই। যারা নতুন নতুন পড়ার অভ্যাস করছেন, হ্যাঁ, তাদের হয়তোবা একটু ডিপ রিডিং, তো তাদের কাছে হয়তোবা বইটা খুব একটা মানে হয়তো আপনি শেষ করতে পারবেন না। কিন্তু যারা পড়তে ভালোবাসেন, যারা রিলিজিয়ন এবং স্পিরিচুয়ালিটির মধ্যে পার্থক্য বোঝেন, হ্যাঁ, এবং যারা হচ্ছে যে স্টোরি টেলিংটা খোঁজেন, যে সুন্দর করে গল্প বলতে কে পারে, এরকম যদি হন আপনি, তাহলে হচ্ছে দ্য 40 রুলস অফ লাভ আপনার জন্য। এবং আপনি যদি স্পিরিচুয়ালিটি, যে আমি শব্দটা বলতে গিয়ে বারবার দাঁতে আটকাই যাচ্ছে মনে হচ্ছে যেন, স্পিরিচুয়ালিটি, রুমি, শামস অফ তাবরিজ, সেই 1300 সেঞ্চুরির গল্প যদি আপনি জানতে যদি আগ্রহী হন, তাহলে হচ্ছে যে আপনি, বিশেষ করে আপনি যদি এলিফ শাফাক কিভাবে লেখে এত সুন্দর করে, সেইটা যদি আপনি জানতে চান, তাহলে দ্য 40 রুলস অফ লাভ আপনার জন্য একটা চমৎকার বই হবে। এবং এই 40 রুলস কিন্তু ওই যে বললাম অ্যাফেয়ার কাইন্ড অফ লাভ না, এটা হচ্ছে মূলত ধরেন আপনার ক্রিয়েটরের সাথে আপনার কি রিলেশন, সুফিজম নিয়ে মূলত
এই বইতে কথা বলা হয়েছে। আমাদের যে সুন্নি, সুফি বিভিন্ন ক্যাটাগরিজ আছে না, এখানে হচ্ছে সুফিজমের ব্যাখ্যা করা হয়েছে। এখন আপনি যদি এত ডিপে ডাইভ করতে চান তাহলে হচ্ছে আমি বলবো যে এই বইটা একটা পারফেক্ট বই, এবং এই বইটা আপনার চিন্তা শক্তি, আপনাকে ডিফারেন্টলি চিন্তা করতে শেখাবে, আপনার পার্সপেক্টিভ চেঞ্জ করবে, এবং সর্বোপরি আপনি যদি এলিফ শাফাকের যদি নতুন রিডার হন, এই বইটা পড়ার পরে আপনার তার আরো বই পড়তে ইচ্ছে হবে। হ্যাঁ, কারণ উনি চমৎকারভাবে লিখেছেন। এই বইয়ের ক্যারেক্টারগুলো, বেশ কিছু ক্যারেক্টার আপনাকে ভীষণ রকমভাবে ছুঁয়ে যাবে, এবং আমি বুঝতে পেরেছি বইটা পড়ার পরে যে কেন এত এত মানুষ আমার কাছে এই বইটা সম্পর্কে জানতে চেয়েছিল। ঠিক আছে, সো এটা একটা ভালো বই, আমার ভালো লেগেছে। কিন্তু আপনি নতুন যদি পাঠক হন তাহলে এই বই আপনি পড়তে পারবেন না। আপনি আর একটু পাকাপোক্ত হয়ে তারপরে দ্য 40 রুলস অফ লাভের মধ্যে হাত দিবেন। এটা হচ্ছে আমার পার্সোনাল রেকমেন্ডেশন। তবে আরেকটা সর্বোপরি নতুন পাঠক, পুরনো পাঠক, বুড়ো বাচ্চা পাঠক যাই বলি, সবার জন্য একটা বেসিক রেকমেন্ডেশন রাখছি। আপনি যদি ইউটিউবে যান তাহলে ইউটিউবে হচ্ছে আপনি ফ্রিতে প্রায় 11.5 ঘন্টার একটা অডিও আছে পুরো বইয়ের। হ্যাঁ, তো আপনি নতুন হন বা পুরনো হন, যদি আপনি বই কিনতে না চান কিংবা 350 পৃষ্ঠার পিচ্ছি পিচ্ছি ফন্টের যদি বই পড়তে না চান, তাহলে আমি বলবো যে আপনি ইউটিউবে গিয়ে ওই 11.5 ঘন্টা শুনুন। কারণ যিনি ন্যারেট করেছে, যিনি পড়েছে বইটা, আমি প্রথম যখন প্লে করেছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল যে এটা একটা রোবোটিক ভয়েস, কিন্তু এরপরে যখন চলা শুরু হয়েছে তখন আমি বুঝতে পেরেছি যে আমি জানি না নামটা কি ওনার, যিনি এই বইটা পড়েছেন, অডিও যিনি করেছেন, she did a great job and you will love to listen to her voice. She's amazing too. এলিফ শাফাক ইজ বস, এবং যে ইউটিউবে এই বইটা পড়েছে সে আরো বস। জোস দুইটা ক্রিয়েশন আমি বলবো। সো কেউ যদি চান, হ্যাঁ, যে দ্য 40 রুলস অফ লাভে আসলে কি হয়েছে না হয়েছে, রুমির গল্প, স্পিরিচুয়ালিটি, শামস অফ তাবরিজ, এলা যে এত স্ট্রেট, তারপরে তার কি হয়, হ্যাঁ, সে যখন আরেকজনের প্রেমে পড়ে যায়, যে হচ্ছে প্রেম টোটালি পছন্দ করে না, তার কাছে সবকিছু লজিক্যাল চিন্তা করতে হয়, এবং এরপরে সে কি করে, এই যে ব্যাপারটা আপনি যখন গল্পের মধ্যে ঢুকে যাবেন আপনার কাছে খুবই ভালো লাগবে। হ্যাঁ, তো এটাই আমি বলতে চেয়েছিলাম, দ্য 40 রুলস অফ লাভ, give it a try, you are not gonna regret. ওকে, আজকের ভিডিও এ পর্যন্তই থাকুক। দেখা হবে আপনার সাথে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আপনি ভালো থাকুন। আল্লাহ হাফেজ।